শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ভারতের উত্তরাখণ্ডে পাহাড় ধসে ভেঙে গেছে সেনা ছাউনি, নিহত বহু সেনা। গোটা গাজা ইসরায়েলের দখলে নেবার পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি। ট্রাম্পের হুমকির পরদিনই মস্কো গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আলোচনা হবে সমরাস্ত্র ও জ্বালানি সহযোগিতা নিয়ে। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ট্রাম্পের আলটিমেটামের বাকি আছে আর 2 দিন। মস্কো গেলেন ট্রাম্পের বিশেষ দূত। ভারতের উত্তরাখণ্ডে মঙ্গলবার পাহাড় ধসে ভেঙে গেছে একটি সেনা ছাউনি। এতে নিহত হয়েছে অনেক সেনা। 50 জনের অধিক এখনও নিখোঁজ। এখন পর্যন্ত কমপক্ষে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ভারতীয় বিমান বাহিনীকে আনা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে উড়তে পারছে না হেলিকপ্টার। ফলে নিখোঁজদের জীবিত উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনা ছাউনিতে পাহাড় ধসে কমপক্ষে 9 সেনা নিহত হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উত্তর কাশীর ধারালি গ্রামে পাহাড় ধসে সৃষ্ট হরপা বানের ফলে ঘটে এই দুর্ঘটনা। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে মঙ্গলবার। তার জেরে নদী প্লাবিত হয়েছে। এটি হিমালয়ের একটি পার্বত্য এলাকা। এখানে প্রায় এই ধরনের অতীব বৃষ্টিজনিত কারণে প্লাবনের ঘটনা ঘটে। মঙ্গলবারের পাহাড়ি ঢল আর বানের তোড়ে ভেসে গেছে হর্ষিলের সেনা ছাউনি। এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি পাহাড়ি ঢল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ি ঢলে ভেসে গেছে অর্ধশতাধিক ভবন। কাদামাটির নিচে চাপা পড়েছে কয়েকশো বাড়িঘর। ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক বোমা ছোড়ার মধ্যেই মঙ্গলবার মস্কো সফরে গেলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সফর যদিও পূর্ব নির্ধারিত, কিন্তু সোমবার ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকির একদিন পরই দোভালের মস্কো সফর নিয়ে নানামুখী আলোচনা চলছে। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার সাথে ভারতের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা এই সফরের লক্ষ্য। রাশিয়া থেকে আরও একটি S-400 মিসাইল সিস্টেম কেনা নিয়ে দোভাল আলোচনা করতে পারেন। এছাড়া ভারত রাশিয়া প্রতিরক্ষা শিল্প ও উচ্চ পর্যায়ের প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হবে। অজিত দোভালের মস্কো সফরের পর চলতি মাসের শেষেই আবার মস্কো সফরের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের। জয়শঙ্করের মস্কো সফরে আলোচনা হতে পারে রাশিয়া থেকে Su-57 5th জেনারেশন ফাইটার জেট কেনা নিয়ে। এছাড়া আলোচনা হবে রাশিয়ায় ভারতীয় পণ্য রপ্তানি বৃদ্ধি, মেরু অঞ্চলের সহযোগিতা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার উপায় নিয়ে। অজিত দোভাল ও জয়শঙ্করের এই মস্কো সফর যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতের কোনো পাল্টা পদক্ষেপ নয় বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কথা রয়েছে। সেই সফর উপলক্ষেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পুতিনের ভারত সফরের সময় জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং রাশিয়ার শিল্পে ভারতীয় শ্রমিক নিয়োগ বিষয়ে চুক্তি হতে পারে। ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে 25% শুল্ক আরোপ করেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে। এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণেও ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট ভারতের ওপর। এই অবস্থায় ভারত রাশিয়ার সাথে জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি করলে সেটা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে নয়াদিল্লির জন্য। পুতিনের নয়াদিল্লি সফরে এসব বিষয়ে চুক্তির কথা নির্ধারিত হয়েছে অনেক আগে, কিন্তু ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে তারপর। ফলে পুতিনের ভারত সফরে পূর্ব নির্ধারিত এসব চুক্তি এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ বিষয়ে রাশিয়া অভিযোগ করেছে, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য নয়া ঔপনিবেশিক নীতিতে অগ্রসর হচ্ছে আমেরিকা। যারা এই নীতি মানছে না, তাদের ওপর আমেরিকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে চাপ তৈরির চেষ্টা করছে। মস্কো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া চায় প্রকৃত অর্থে একটি বহুপাক্ষিক এবং ন্যায্য বিশ্ব ব্যবস্থা চালু হোক।
এদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো পৌঁছার একদিন পর বুধবার রাশিয়ায় পা রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সিএনএনের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের আমন্ত্রণে তিনি মস্কো গেলেন। এ সময় তিনি আলোচনায় বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে উইটকফকে আমন্ত্রণ জানায় ক্রেমলিন। পুতিন উইটকফ আলোচনা হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে। 10 দিন আগে ট্রাম্প হুমকি দিয়েছেন, 12 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আগামী শুক্রবার শেষ হবে যুদ্ধ বন্ধে মস্কোর প্রতি ট্রাম্পের 12 দিনের আলটিমেটাম। তবে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করে যুদ্ধ বন্ধ করবে না পুতিন, কারণ ট্রাম্পের সর্বশেষ আলটিমেটামের পর ইউক্রেনে হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কিনবে তাদের উপর 100% পর্যন্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এর আওতায় যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনবে সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পণ্য আমদানি করলে তাদের উপর 100% শুল্ক ধার্য করা হবে। রাশিয়ার তেল গ্যাসের প্রধান ক্রেতা বর্তমানে চীন, ভারত ও তুরস্ক। রাশিয়ার ওপর অবরোধের ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই 3টি দেশের অর্থনীতি। চীন বর্তমানে দৈনিক 25 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে। ভারত বর্তমানে বছরে $40 বিলিয়ন বেশি জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে। চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল কেনা বন্ধ করলে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দেবে চীন ভারতে। একই সাথে বড় ধরনের অর্থনৈতিক মন্দা নেমে আসবে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার পুরোটা ইসরায়েল দখল করবে কিনা সেটা তাদের বিষয়। ইসরায়েল যদি গোটা গাজা নিয়ন্ত্রণে নিতে চায় সেক্ষেত্রে তিনি কোনো আপত্তি করবেন না। গাজার মানুষ খেতে পারছে কিনা সেটা এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 1 সপ্তাহ আগে তার মন্ত্রীদের বলেছেন তিনি গোটা গাজা নিয়ন্ত্রণে নেবেন। সোমবার সামনে আসে নেতানিয়াহুর এই পরিকল্পনার কথা। এরপর মঙ্গলবার ট্রাম্প তাতে সম্মতি দিলেন। ট্রাম্পের এই সম্মতিকে স্বাগত জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে নেতানিয়াহুর পুরো গাজা দখল নিয়ে ক্রমে তীব্রতর হচ্ছে নেতানিয়াহুর সেনাপ্রধান দ্বন্দ্ব। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির পুরো গাজা দখল এবং স্থায়ীভাবে সেখানে সেনা মোতায়েনের বিরুদ্ধে। ইয়াল জামির বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, বরং তাদের সাথে চুক্তি করতে হবে। নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আয়োজকরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু সব জিম্মিদের হত্যার পরিকল্পনা করেছেন গাজা দখলের মাধ্যমে। এদিকে বুধবার গাজায় ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 50 সাধারণ ফিলিস্তিনি। অনাহারে প্রতিদিন সেখানে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 6 জানুয়ারি 2020 বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ নেতা জেনারেল কাশেম সোলাইমানি। 5 বছর পরও তাদের রক্তের হিসাব মেটেনি। এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফরমান জারি করলেন ইরানের 2000-এরও বেশি প্রভাবশালী ধর্মীয় নেতা। انتقامی از آنها خواهیم گرفت که روزشان را تبدیل به شام سیاه خواهد کرد। গত শুক্রবার ইরানের সবচেয়ে বড় মাদ্রাসা কোমে সমবেত হন এই ধর্মগুরু ও শীর্ষ আলেমরা। দীর্ঘ বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, সোলাইমানির হত্যার দায়ে ট্রাম্পের রক্ত এখন বৈধ। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংযম ও ধৈর্যের যুগ শেষ, প্রতিশোধ নেওয়া এখন প্রতিটি মুসলমানের দায়িত্ব। هم در مقابل حامیان رئیس رسیدگی বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি বর্বর আখ্যা দিয়ে বলা হয়, তার সম্পদ ও জীবন মুসলিমদের জন্য হালাল। এই ফরমানের পক্ষে শুধু ধর্মীয় নেতারাই নন, বরং মাদ্রাসার হাজারো শিক্ষার্থীও স্বাক্ষর করেছেন। উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ 3 শীর্ষ নেতা, তেহরানের খতিব আহমদ খাতামি, এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন আরাকি ও গার্ডিয়ান কাউন্সিলের মেহেদি সাবজেন্দার। তারা প্রত্যেকেই ট্রাম্প হত্যার ফরমান সমর্থন করেন। و میگویم اعلام میکنم امریکایی‌ها در دنیا دیگر آرامش نخواهند داشت। কাশেম সোলাইমানি ছিলেন ইরানের আল কুদস ফোর্সের কিংবদন্তি কমান্ডার। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব মোকাবেলায় তার ভূমিকা ছিল অসাধারণ।
সিরিয়ার গৃহযুদ্ধে কৌশলগত নেতৃত্ব দেন তিনি। তার পরিকল্পনায় একের পর এক অভিযোগে বিপর্যস্ত হয় ইসরায়েলি ও পশ্চিমা স্বার্থ কেন্দ্র। গোয়েন্দা তথ্য বলছে তিনি ছিলেন সিআইএ ও মোসাদের হিট লিস্টের শীর্ষে। از اون روز پیش‌ومره‌های صنعتی هسته‌ای ما بسیار محکم‌تر هم شده। 2020 সালের জানুয়ারিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী তাকে টার্গেট করে। বাগদাদ বিমানবন্দরের বাইরে গাড়িতে ওঠার মুহূর্তে চালানো হয় ড্রোন হামলা। ঘটনাস্থলে নিহত হন সোলাইমানি। তার হত্যার পর থেকে ইরানের তীব্র ক্ষোভ দানা বেঁধে ওঠে। বহুবার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এবার সরাসরি ট্রাম্পকে হত্যার ফরমান আসায় নতুন করে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন। নিরাপত্তা সংস্থাগুলো ট্রাম্পের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a different. বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব নতুন পর্যায়ে প্রবেশ করবে। এর প্রভাব পড়তে পারে পরমাণু আলোচনাতেও, যা দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে। به فکر معلمی اصلا نمیفته مگر مجبور بشه. ما باید به عکس کنیم. باید این گرامی داشت به نحوی باشد. আন্তর্জাতিক মহল এখনো অপেক্ষায় ইরান আসলেই এই ফরমান বাস্তবায়নের পথে কতদূর এগোয়। তবে এটুকু স্পষ্ট, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধের অঙ্গীকার এখনো ইরানের রাজনীতি ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইসরায়েলকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা উস্কে দিচ্ছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের হুমকি এখনো পুরোপুরি সক্রিয় আর সংঘাত এখনো শেষ হয়নি। তেহরান ঘোষণা করেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী সর্বদা প্রস্তুত অবস্থায় আছে। সেনাপ্রধান বলেছেন, জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে। সরকারি সংবাদ মাধ্যম মেহর জানায়, ইরান এখন প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাতে দ্বিগুণ জোর দিচ্ছে। হাতামির ভাষায়, সেনাবাহিনীর 4টি শাখা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে, আর আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় প্রতিজ্ঞ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। এদিকে নতুন করে প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে তেহরান, যার কাজ সামরিক কৌশল নির্ধারণ এবং সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো। জুনের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার নিহত হওয়ার পর থেকেই সামরিক কাঠামোকে পুনর্গঠনে তৎপর হচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরান যদি আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে, যুক্তরাষ্ট্র আগের চেয়ে দ্রুত সেটি ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। But there's no way that you can allow, whether you have to fight or not, you can allow Iran to have a nuclear weapon because the entire world will blow up. ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। তবে তারা যুক্তরাষ্ট্রের কথিত ক্ষতিপূরণের দাবি নাকচ করে দিয়েছে, যেটি ওয়াশিংটন অযৌক্তিক বলে অভিহিত করেছে। غنی‌سازی داشته باشه یا نداشته باشه، صنعت هسته‌ای داشته باشه یا نداشته باشه। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাফি বলেছেন, আমাদের সামরিক সরঞ্জাম প্রস্তুতির প্রক্রিয়া কখনো থেমেছিল না আর থামবেও না, পূর্ণ শক্তি নিয়েই এগিয়ে চলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাম্প্রতিক ঘোষণাগুলো কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং ইসরায়েল ও পশ্চিমাদের প্রতি একটি কঠোর বার্তা। কারণ চলমান অচলাবস্থা ভেঙে ফেলা না গেলে মধ্যপ্রাচ্যের নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। তবে এখনো আশা হারায়নি কূটনীতিকরা। ইউরোপীয় মধ্যস্থতাকারীরা ইরানকে 2015 সালের পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। সফল হলে এ অঞ্চলের নতুন করে কূটনৈতিক অগ্রগতি ঘটতে পারে এবং স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, তেহরান ও ওয়াশিংটনের পারস্পরিক অবিশ্বাস গভীর। একদিকে ইসরায়েলের বিমান হামলার হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা ঘোষণা। সবকিছু মিলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অজানা অগ্নিগহ্বরে দাঁড়িয়ে আছে।
একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সর্বশেষ 3 দফা হামলায় টার্গেট করা হয়েছে ইয়াফা ও আসকালানের সামরিক ঘাঁটি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মাহাদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মানববিহীন ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইয়েমেনি যোদ্ধারা। মুখপাত্র দাবি করেছেন অভিযানটি শতভাগ সফল হয়েছে। ড্রোন আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলি শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এবার হামলার লক্ষ্যবস্তু বাছাইয়ের মধ্য দিয়ে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে তারা শুধু সামরিক নয়, বরং ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতিকেও চাপে ফেলতে চায়। হাইফা বন্দর ইসরায়েলের আমদানি রপ্তানির অন্যতম প্রধান রুট। সেখানে হামলা হলে শুধু তেল সরবরাহ নয়, বৈদেশিক বাণিজ্যের বড় অংশই বিপর্যস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এটি কোনো একক ঘটনা নয়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে তারা এখন সামরিক অভিযানের ৪র্থ ধাপে রয়েছে। গত 1 মাসেই তারা অন্তত 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় বিমান চলাচল দীর্ঘ সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় লাখো মানুষ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বলছে, হামলা ও পাল্টা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। আরব বিশ্ব ও পশ্চিমা দেশগুলো একের পর এক সতর্কবার্তা দিলেও বাস্তবে সহিংসতা থামানোর মতো কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা উপত্যকায় চলমান অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা এবং ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা হামলায় আরো ভয়াবহ হয়ে উঠছে মানবিক পরিস্থিতি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে এর প্রভাব কেবল ইসরায়েল বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু ময়দানের বাস্তবতায় পরিস্থিতি প্রতিদিনই আরো জটিল হয়ে উঠছে। And we're going to work with India also. We have some very big trade deals to announce in the very near future. ভারতের বিপদ কি ঘনিয়ে আসছে? দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ট্রাম্প কি ভারতের দিক থেকে মুখ ফিরে নিচ্ছেন? এমন প্রশ্ন এখন খোদ ভারতীয় মিডিয়ায়ও ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ভারতকে সব দিক থেকে কোণঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র। এবার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান ক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত বুমেরাং হবে ভারতের জন্য। মোদী সরকারের জন্য এবার ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। মার্কিন শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করল ভারত। সম্প্রতি মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। এমনকি ভবিষ্যতেও ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ওই কর্মকর্তা। It's a huge deal. You see, we're here this morning because in hunting for scandals all the time. প্রতিবেদনে বলা হয়, শুল্ক ইস্যুতে ট্রাম্প মোদী সম্পর্কে ফাটল ধরলেও আলোচনা চালিয়ে যেতে চাইছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে তেল সহ বেশ কিছু পণ্য আমদানি বাড়াতে পারে নয়াদিল্লি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় মার্কিন প্রেসিডেন্টের সাথে। সেই সফরে ভারতকে অত্যাধুনিক ফাইটার জেট F-35 কেনার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। And we're going to work with India also. We have some very big trade deals to announce in the very near future. তবে মাত্র কয়েক মাসের ব্যবধানেই ট্রাম্প মোদির উষ্ণ বন্ধুত্বে ধরেছে ফাটল। শুল্ক ইস্যুতে দফায় দফায় আলোচনার পর ভারতীয় পণ্যের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। Outside of those Patriot vehicles, your hot crew, which is 1 NCO and 4 additional soldiers. শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে ভারতের উচ্চ শুল্ক হার নিয়ে কড়া নিন্দা জানান ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল ও সমরাস্ত্র কেনার কারণে ভারতকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের পর জটিলতায় মোড় নেয় দুদেশের সম্পর্ক। As an example, a 70% tariff on U.S. cars going into India, which makes it pretty much impossible to sell those cars. উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মোদি প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয়ে অনাগ্রহ প্রকাশ করেছে ভারত। Negotiations to address the long-running disparities that should have been taken care of over the last 4 years, but they didn't do that. শুধু তাই নয়, অদূর ভবিষ্যতেও মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারত কিনবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ওই মার্কিন কর্মকর্তা। Two eyes, some ears, and a brain can recognize that kind of firepower with that specificity at that location and others is going to have a devastating effect. মার্কিন ওই সামরিক কর্মকর্তা আরো জানান, মার্কিন যুদ্ধবিমান ক্রয় না করে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে সেটি ডিজাইন ও তৈরি করতে চেয়েছিল নয়াদিল্লি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উভয় দেশের পক্ষেই সেটি আর সম্ভব নয়। উল্লেখ্য, যুদ্ধবিমান ক্রয় না করলেও দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম আর স্বর্ণ ক্রয় বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি। আমরা তো অবাক হইনি, কিন্তু ইসরায়েলি মিডিয়া চ্যানেল 7 জানিয়েছে যে আজারবাইজান আব্রাহাম চুক্তিতে যোগ দিয়েছে, এবং অবশ্যই আমরা বুঝতে পারিনি কেন এত উঁচু স্তরের কূটনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক সম্পন্ন একটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য লজ্জাজনক চুক্তিতে যোগ দেবে। মনে হচ্ছে আমরা এই অঞ্চলে ইসরায়েলের আরেকটি মিডিয়া শো দেখতে যাচ্ছি। বাকু এবং তেল আবিবের মধ্যকার সম্পর্ক তাদের বাহ্যিক চেহারার বিপরীতে আসলে বেশ গভীর এবং দীর্ঘদিনের। 2009 সালে উইকিলিক্সের ফাঁস করা একটি চিঠিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই সম্পর্ককে বরফের পাহাড় মানে আইসবার্গের সাথে তুলনা করেছিলেন, যার বৃহৎ অংশটি পানির নিচে লুকিয়ে থাকে। 2012 সালে ফরেন পলিসি ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল আজারবাইজান প্রজাতন্ত্রের ভূখণ্ডে অবস্থিত শীতলচয়ী বিমান ঘাঁটি ইরানের বিরুদ্ধে অভিযানে কাজে লাগিয়েছিল। অবশ্য ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনেও আজারবাইজান যে ইসরায়েলকে সামরিক এবং গোয়েন্দা সহায়তা দিয়েছে সে বিষয়টি বারবার মিডিয়ায় প্রতিফলিত হয়েছে। যাই হোক, 2012 সালেই ইসরায়েল এবং আজারবাইজানের মধ্যে $1.6 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে আজারবাইজানের অস্ত্র আমদানির 70%-এরও বেশি আসে ইসরায়েল থেকে। এখানেই শেষ নয়, দুর্ভাগ্যবশত 2024 সালে আজারবাইজান ইসরায়েলকে $700 মিলিয়ন বেশি অপরিশোধিত তেল সরবরাহ করেছে। স্বাভাবিকভাবেই এই অপরিশোধিত তেল পরিশোধন করে ইসরায়েল তাদের শিল্প খাত এবং সামরিক খাতে ব্যবহার করে। অন্যদিকে আজারবাইজানের মুসলিম বিরোধী নীতি সেদেশের জনগণের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। 70,000 মানুষকে তারা কেবল শিয়া, শুধুমাত্র শিয়া হওয়ার কারণে এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের কারণে কারাবন্দী করেছে। আজারবাইজানের মতো ছোট্ট একটি দেশের জন্য এই পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর। ধর্মীয় অনুষ্ঠানগুলোর উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, স্বাধীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অথবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং ধর্মগুরু বা আলেমদেরকে হুমকির মুখে রাখা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদন থেকে আরও প্রমাণ হয় যে দেশের বিভিন্ন অঞ্চলে সুন্নি জনগণের বিরুদ্ধে একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাস্তবতা হলো যে জনগণের দীর্ঘমেয়াদী অর্থ, স্বার্থ এবং নিজ দেশের জাতীয় সার্বভৌমত্বের ব্যাপারে আলিয়ুপের সুস্পষ্ট উদাসীনতা এবং অবহেলা রয়েছে। নতুন তেল ক্ষেত্র আবিষ্কারের ব্যাপারে আগ্রহ ও উদ্যমের অভাব এবং বর্তমান তেল সম্পদ শেষ হতে যাচ্ছে, বিশেষ করে ইসরায়েলে ব্যাপক পরিমাণে তেল রপ্তানির ঘটনা আজারবাইজানের জনগণের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনতে পারে। আলিয়ুপ তার রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে গিয়ে নিজ জাতির সামাজিক মূল্যবোধ, ধর্মীয় পরিচয় এবং সাংস্কৃতিক বন্ধনকে ভূ রাজনৈতিক খেলায় উৎসর্গ করেছেন, যা শেষ পর্যন্ত আজারবাইজানের জনগণের নয় বরং বিদেশি খেলোয়াড়দের জন্যই কল্যাণকর হবে। মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখা গেছে দীর্ঘ মেয়াদে যেসব দেশ মুখোমুখি অবস্থান নিয়েছে তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। কেবলমাত্র জনসমর্থিত সরকারই টিকে থাকে, যারা গোপন সামরিক নিরাপত্তা চুক্তি করে তারা টেকে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।